বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে সকাল প্রায় 7:30। আছি 300 ফিট। আজকে যাচ্ছি জয়ন্তপুর। অনেকেই হয়তো জয়ন্তপুরটা কোন জায়গায় চিনবেন না। জয়ন্তপুরটা হচ্ছে সিলেটের মধ্যে অবস্থিত। সিলেটের একদম আরেক প্রান্তে বলা যায়। এটা হচ্ছে জাফলংয়ের পাশে, একেবারে বর্ডার সাইডে। সিলেট তো আগে অনেকবার গেছি, এই জায়গাটায় যাওয়া হয় নাই। আজকে ওই জায়গার উদ্দেশ্যে বের হইলাম, আল্লাহ ভরসা। আজকে রোডে তেমন কোনো বকবক করব না, আর রোডের ডিরেকশনও দেব না। কারণ হচ্ছে আগেও আমি সিলেট নিয়ে প্রায় 2টা ভিডিও ছাড়ছি আমার ইউটিউব চ্যানেলে, কিভাবে যেতে হবে বা কী ডিটেলস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে। তাই আজকে একেবারে বিশেষ কোনো কথা বলা ছাড়া ভিডিও বা ক্যামেরা ওপেন করব না। সাথেই থাকুন আর রোডের সুন্দর সুন্দর ভিউ উপভোগ করুন। এখন আছি হচ্ছে নরসিংদী বাবুরহাটের থেকে হয়তো 2 কিলোমিটার দূরে, শেখের চর বলে সম্ভবত জায়গাটাকে। এই ভিতরের শর্টকাট রাস্তা দিয়ে অনেক তাড়াতাড়ি চলে আসছি। তো আজকে রওনা দিতে অনেক বেশি লেট হয়ে গেছে। ভাবছিলাম যে একবারে ভোর থাকতে থাকতে নরসিংদী ক্রস করে ফেলবো, কিন্তু যে কোনো কারণবশতই হোক তা হয়ে ওঠে নাই। এই রাস্তা দিয়া ওই ভৈরবের দিকে যাওয়া যাইব না? নরসিংদী ওই রোড না, 100 যা না ডাইন বাম আছে? লেখা আছে তো না? তাহলে কোন জায়গায় লেখা থাকবো? এটা 5 দোনা না? আচ্ছা, এই যে আরো একটা শর্টকাট মেরে দিলাম। এটা ওই যে হাইওয়ে থেকে বাম দিকে একটা রোড আসছে 5 দোনা, এখান থেকে 5 কিলোমিটার দেখাইতেছে। আর যদি ওই পাশ দিয়ে যাই প্রায় 15-16 কিলোমিটার। মানে এই রোডটা দিয়ে গেলে অলমোস্ট 10 কিলো তো মিনিমাম রাস্তা সেভ হবে। এই রোডটা দিয়ে আমি আসছি 2বার আসছি। একবার ওই হাইস দিয়ে আসছিলাম, মানে গ্রামের বাড়িতে গেছিলাম ফ্যামিলি নিয়ে গাড়ি দিয়ে, তখন ড্রাইভার নিয়ে আসছিল। আরেকবার আসছিলাম রাতের বেলা বাইক নিয়েই, কিন্তু আমার অতটা স্পষ্ট মনে নাই। তো যতটুকু খেয়াল আছে রোডটা খুব সুন্দর, মানে পরিষ্কার। আর এই যে অনেক গাড়ি আসতেছে, ভালো রকমের একটা শর্টকাট। দেখা যাক, রোড যেহেতু আছে একদিকে তো বের হতে পারবো ইনশাল্লাহ। এখন বাজে হচ্ছে 8টা। আমার ঘড়ির টাইম যদিও বা 10 মিনিট ফাস্ট। এখন বাজে হচ্ছে 8:25, সরি 8:10। আছি ভৈরব টোল প্লাজায়। ভৈরব ব্রিজের টোল দিলাম, এখন রওনা হয়ে গেছি, আবার ব্রিজে উঠতেছি। এখন বাজে হচ্ছে 8:15 মতো, এখনো অনেক রাস্তা বাকি। যাক, সমস্যা নাই, আস্তে ধীরেই যাই। খুব রিল্যাক্সে আস্তে ধীরে বাইক চালাতে যাচ্ছি, ওরকম স্পিডিং করতেছি না, এভারেজ 80-90। আর এতক্ষণ যেই রোডগুলো দিয়ে বাইক চালা আসছি, এই অটো রিক্সা সিএনজি এগুলোর কারণে এখানে স্পিডিং করাটাও খুব রিস্কি। আচ্ছা, আগে আপনাদেরকে ব্রিজের ভিউ দেখাই। এটা সরি, আমার তো 360 ক্যামেরা, আমার তো ডান বামে তাকানো দরকার নেই, এমনিতেই ডান বাম সব দেখা যাবে। আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমার গ্রামের রাস্তার পাশ দিয়েই যাচ্ছি, এদিকে সম্ভবত না, ওদিকে। এখান থেকে আমার গ্রামে যাওয়া যায় লঞ্চে বা নৌকা, স্পিড বোর্ডে করে। প্রচুর বাতাসের সাউন্ডে
কথা কেমন ক্লিয়ার আসতেছে কোনো আইডিয়া নেই। যাক, লাস্ট টাইম একটা ভিডিও করছিলাম যে ভৈরব ব্রিজ থেকে নামার মুখেই রাস্তা প্রচুর ভাঙা ছিল। এবার যা দেখলাম যে ওই জায়গাটা সংস্কার করা হয়েছে, আর সামনে আরও একটা রাস্তা ছিল, ওইটা আরও খারাপ অবস্থা ছিল। দেখি সামনে গিয়ে কি অবস্থা, ওইটার এখন বর্তমান পরিস্থিতি কি। ওইটা আগের মতোই আছে না, এটার উপরে হালকা বালু পাথর ফালাইছে, একটু লেভেল করছে। আর লাস্ট টাইম যখন আসছিলাম তখন তো দম বাইরে যাওয়ার অবস্থা হয়েছে। ও না, দূরে থেকে মনে হয়েছে ওই একই অবস্থা, আগের মধ্যে ভাঙাচোরাই আছে। ভৈরব ব্রিজ ক্রস করে ব্রাহ্মণবাড়িয়া রোডে উঠে গেলাম। এখন রোডের কি কন্ডিশন, এই রোডটা অতটা ভালো না, চিপা একটা রোড। তার উপর আবার যেসব গাড়িগুলো এখান দিয়ে চলে মোটামুটি বেপরোয়া, তার উপরে আবার এই যে আমাদের বাংলাদেশি টেসলা আর এই 3 হুইলার। এখন আছি কোথায় নাম জানি না, সিলেট থেকে 100 কিলোমিটার দূরে আছি। আজকে ট্যুরের একটা জিনিস বুঝতেছি না, মনে হচ্ছে যে সময় অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। প্রায় 2.5 ঘন্টার উপরে মাত্র 120-30 কিলোমিটারের মতো রাস্তা কভার করতে পারছি। কেন, কারণ কি, কিছুই বুঝতেছি না। এখানে কি এত পরিমাণে সিএনজি কেন? কক্সবাজার যাওয়ার সময় এরকম একটা দৃশ্য দেখাইছিলাম আপনাদেরকে, যে প্রচুর সিএনজি এক সিরিয়ালে দাঁড়ায় ছিল ট্রেনের মতো। এইখানেও সেম অবস্থা, যদিও বা কক্সবাজার থেকে একটু কম ছিল সিএনজি, কিন্তু অনেক সিএনজি এখানেও। এই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমার খুব পছন্দের একটা ব্রিজ। আর এই ব্রিজটার নিচে দিয়ে যে একটা নদী যায়, নদীটা অনেক সুন্দর। কি বলবো, এটা পাহাড়ি ঝিরি পথগুলা বলে না, ওই রকম এটার ইয়েটা। ইস, নদী শুকায় গেছে। আমি বর্ষার সময় আসছিলাম তো, তখন পানিটা খুব সুন্দর ছিল। আবার মাসখানেক পরে ঠিক হয়ে যাবে, কিন্তু কি করার, মাসখানেক পরে তো আবার আসা যাবে না সিলেট। বাই বাই, আবার এসো, আবার এসো। এই হালা হালা, এই জায়গাটার নাম কি, সাদিপুর। এখন আছি সাদিপুর। সিলেট থেকে এখন আর 30 কিলোমিটারের মতো দূরে আছি। ব্রিজটা কত সুন্দর না, এই ইন্ডিয়ার কলকাতার হাওড়া ব্রিজের মতো ফিল আসতেছে অনেকটা। নদীটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর পরিষ্কার পানি। বর্ষার সময় এখনই নদীতে কত পানি, বর্ষার সময় তো পুরো টইটুম্বুর হয়ে যায় মনে হয়। সেই মনে হইতেছে কতদিন ধরে বাইক চালাচ্ছি, রাস্তা শেষ হয় না, একা একা ট্যুরে আসলে যা হয়। হঠাৎ হঠাৎ একদম সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নাই, আবার হঠাৎ করে এমন রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা। এভাবেই সময় কাটতেছে। সিলেট থেকে আর 30 কিলোমিটারের মতো দূরে থাকলেও আমার গন্তব্যের থেকে এখনো 80 কিলোমিটার দূরে আছি। কারণ আমি যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ওটা সিলেট থেকেও আরও 50 কিলোমিটার দূরে। মানে এখন বাজে হচ্ছে 10টা 40, তার মানে 11, প্রায় 12টা বা 12:30 বেজে যাবে। কারণ রাস্তায় তো 1-2টা ব্রেক দেওয়া লাগবে না, একটা না তো আর বাইক চালানো যায় না। এখান থেকে আর 40-45 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে জয়ন্তা হিল রিসোর্টে যাওয়ার জন্য। এই রাস্তাটা একটু চিপা রাস্তা, আর একই রাস্তায় বড় বড় গাড়ি আসা যাওয়া করে, একটু রিস্কি হয়ে যায়। ওইরকমভাবে গাড়ি টানা যাচ্ছে না, ওইরকমভাবে বাইক টানা যাচ্ছে না। যাই আস্তে ধীরেই যাই, এভারেজ 50-60 মেনটেন করে চালানো লাগতেছে। যদি আবার একটু ফাঁকা থাকতো, মানে বাইকটা চালানো যাইতো, তাইলে হয়তো পুরো রাস্তাটা 30-35 মিনিটে কভার করে ফেলা যেত। যেহেতু রাস্তা ভালো না, তাই এই 45 কিলোমিটার রাস্তা প্রায় 1 ঘন্টার বেশিও লাগতে পারে।
আর একটু আগে আগে পৌঁছাইতে পারলে দেখা গেছে যে হোটেলে মানে ওই রিসোর্টের রুম পাইতে সুবিধা হইতো, কারণ ওইখানে আগে বুকিং দিয়ে আসি নাই, প্ল্যানটা একেবারেই হুট করে হয়েছে। এখন টেনশন হইতেছে যে ওইখানে রুম পাবো কি না। আমার এখন আরেকটা ভয় হচ্ছে এই পুলিশের গাড়ি, পুলিশ চেকপোস্ট। এটা কোনো কথা? ফাঁকা রাস্তা এমন ব্রেক মারে কেউ? সামনে কিচ্ছু নাই, আমি তাকে রয়েছি পুলিশের দিকে, আজকের মধ্যে ব্রেক মেরে বসে রয়েছে। পুলিশ চেকপোস্ট বসায় রাস্তায় রাস্তায় বাইক ধরে, এটাতে ধরতে পারলে একটু ঝামেলায় পড়ে যাব, কারণ এই বাইকটার এখনো পেপারস কমপ্লিট হয় নাই। কারণ বাইকটা নিছি ঈদের 2 দিন আগে, তখন তো সব কিছু বন্ধ ছিল, পেপারস কমপ্লিট হয় নাই। এখন যদি পুলিশ ধরে, আল্লাহ জানে পুলিশকে কনভিন্স করা যাবে কি না। আল্লাহ ভরসা, এত দূরে চলে আসছি, এখন কি পুলিশের ভয়ে কি যাবো না নাকি? 100 বার যাব। সিলেট থেকে জাফলং যাওয়ার রোডে একটা ব্রিজে উঠলাম, ব্রিজের উপর দিয়ে এই দৃশ্য চোখে পড়লো। একটা নদী, কি সুন্দর নদী, আর নদীর পানি এত পরিষ্কার যে নিচে যে গাছ এগুলো দেখা যাচ্ছে। উপর থেকে মনে হচ্ছে যে নদীটা অনেক ছোট, কিন্তু অনেক বড় নদী। ওই যে হাঁসগুলো কত ছোট লাগতেছে, নৌকা খুব সুন্দরভাবে এঁকে বেঁকে নদীটা আসছে। এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা সম্ভবত সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোনো এরিয়া, নয়তো এটা ক্যান্টনমেন্ট। যখন এখানে প্রবেশ করছি তখন ঠিকভাবে খেয়াল করি নাই, তখন ঠিকভাবে আমার সিগন্যাল দিল কি, আমার হেডলাইট জ্বলতেছে, এটা অটো। তারপরে কি জানি বলতেছিলাম, ও মাই গড, জাফলং এখান থেকে 48 কিলোমিটার। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সম্ভবত একটা ক্যান্টনমেন্ট এরিয়া, আর নয়তো সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোনো এরিয়া। ডানে বামে যা দেখলাম সেনাবাহিনীর লোক, ওনাদের বাড়িঘর। এখন সম্ভবত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যখন এখানে প্রবেশ করছি তখন আসলে খেয়াল করি নাই যেটা জায়গাটার নাম, আর এত কিছু খেয়াল করা যায় নাকি। এখন এখান থেকে বের হয়ে যে মেন রোডটা উঠলাম, এখান থেকে জাফলং দেখাচ্ছে 48 কিলোমিটার। এখন আছি হচ্ছে সিলেটের জয়ন্তাপুর। এখানে আইসাও যে চা বাগান চোখে পড়বে এটা ভাবি নাই। এখানে খুব সুন্দর চা বাগান, চা শ্রমিকরা চা উঠাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। ভালো লাগে আসলে, এগুলো ভালো লাগে, দেখতেই ভালো লাগে। দুই সাইডের যে একটা ভিউ, বাহ! রোডটাও সুন্দর, দুই সাইডে ধান ক্ষেত কেটে ফেলছে, খোলা মাঠ, ভালোই লাগতেছে। আর এই জায়গার সব থেকে ভালো লাগতেছে যে জিনিসটা, প্রচুর রোদ, কিন্তু রোদের তাপ নাই, মিষ্টি একটা রোদ বলা যায় এটারে। ওই যে দূরে দেখা যায় বিশাল পাহাড়, মনে হচ্ছে আকাশের সাথে মিলে গেছে। অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। আমি তো খালি চোখেই কুয়াশা দেখতেছি, ক্যামেরাতে আসবে কিনা জানি না। তো দৃশ্যটা আসলেই খুব সুন্দর। রোডগুলা বোঝাই যায় না যে কখন কোন জায়গায় কি আছে। এটা দেখার জন্যই তো এত কষ্ট করে এত দূর আসছি, তাও আবার বাইক চালিয়ে। অলমোস্ট 300 কিলোমিটার, 300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসছি এই দৃশ্যগুলো দেখার জন্য। এখনো রাস্তা বাকি আছে মোটামুটি ভালোই, আরও অনেক কিছু দেখারও বাকি আছে। আল্লাহ ভরসা, যাইতে থাকি, আশা করি আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখবো সামনে। যারা ভাবেন যে ঘোরাফেরা করে কি হবে, শুধু শুধু টাকা নষ্ট, শরীরের কষ্ট, বুড়ো বয়সে আপনার নাতিপুতির আপনি গল্প শোনাইতে পারবেন যে আমি বাইক নিয়ে অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গেছি, আমি এই জায়গায় ঘুরছি, এই ছবিগুলো এক সময় দেখাইতে পারবেন।
যেটা আপনার আমার পরের প্রজন্ম হয়তো এই দৃশ্যগুলা দেখার সুযোগ হবে না তাদের। তারপরে আবার ঘুরলে ডিপ্রেশন থেকে, এই ঘোরাঘুরি করলে মন মানসিকতা ভালো থাকে, ওই খারাপ চিন্তা ভাবনা থেকে বা খারাপ কাজ থেকে বাঁচা থাকতে পারবেন। আপনার ডিপ্রেশনে যাওয়ার চান্স থাকবে না। অনেক উপকার, এটার উপকারের শেষ নাই। এখন ওই যারা ব্রয়লার মুরগির মতো ঘরের ভিতরে বড় হয়েছে তাদেরকে হাজার বোঝাও লাভ নাই। তারা জেলখানায় বড় হয়েছে, ওই জেলখানায় একদিন মারা যাবে। যদি ভাগ্য ভালো থাকে। আর এরকম ঘোরাঘুরি করতে ভাগ্য লাগে, এটা হচ্ছে সহজ কথা। আপনার ভাগ্যবান হইতে হবে। আপনার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা থাক, আপনার যদি ভাগ্যে না থাকে আর আপনার ভিতরে যদি সাহস না থাকে, আপনি কখনোই আসতে পারবেন না, কখনো এইসব জায়গা ঘুরতে পারবেন না। এই যে দেখেন সামনে কি ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না, আমি জুম করে ট্রাই করবো দেখানোর। এটা জীবনেও দেখতে পারবেন ঘরে বসে, ওই টিভিতেই দেখবেন। যারা ফাউ পেঁচাল পারেন যে ঘুরে কি হবে, ওই যে মেয়েদের পিছে টাকা নষ্ট করেন, মানে ভাউরামি যেটারে বলি আমরা, ওইগুলা থেকে ভাই এটা অনেক ভালো। আজকে এক মেয়েরে খাওয়াইবেন 5,000 টাকা, কালকে পোল্ট্রি দিয়ে চলে যাইব। ওই কষ্টে কষ্টে আপনি কয়দিন পরে ডিপ্রেশনে চলে যাবেন, বালিশ ভিজাইবেন প্রতি রাত্রে কান্নাকাটি করে করে। কিন্তু এই যে দেখেন আমি ঘুরতে আসছি, এখানে আমি ছবি তুলবো, আমি নিজের চোখে দেখবো। আমার মন খারাপ হইলে আমি আমার পুরান ছবিগুলো বের করব, যে আমি অমুক জায়গায় গেছিলাম, তমুক জায়গায় গেছিলাম। আমি আমার নেক্সট ট্যুরের প্ল্যান করব, আর আপনারা শুয়ে শুয়ে বালিশ ভিজাবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন পাহাড়ের কত কাছে চলে আসছি। ওই যে পাহাড়, ওইখানে কি নদী আছে না কি আছে জানি না। মনে হচ্ছে যে সোজা যদি 5 মিনিট হাঁটি তাইলেই মনে হয় পাহাড়ের কাছে পৌঁছে যেতে পারবো। একেবারে কাছে চলে আসছে পাহাড়। ঢাকা মেট্রো এগুলো ঢাকার গাড়ি, ঢাকা থেকে আসছে। রেসপেক্ট ফর বাইকার্স। ওয়াহ, এই আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু দেখলাম। এই যে আপনারাও দেখেন যে হাইসের পিছে লেখা আছে রেসপেক্ট ফর বাইকার্স, তারপরে একটা স্টিকার বানানো আছে বাইকার। আর এই যে এরকম যদি সবার মন মানসিকতা থাকতো। রোডে ইদানিং যা দেখি, মানে গাড়িওয়ালারা যত রকম প্রাইভেট কার বলেন, বাস বলেন, সিএনজি বলেন, এরা সব মনে হয় যে বাইকারদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। এরা বাইকারদেরকে দেখতেই পারে না। তো এই গাড়ির পিছে যে মেসেজটা লেখা ছিল খুবই ভালো লাগছে। গাড়ির মালিক ভালো মনের মানুষ, এটা ওই গাড়ির পিছের স্টিকারে বোঝা যাচ্ছে। আবার হইতে পারে উনি একজন বাইকারও। যত সামনের দিকে আগাচ্ছি তত আরও অবাক হচ্ছি। এত সুন্দর জায়গা বাংলাদেশের ভিতরে আছে। কিসের বলে মানুষ সুইজারল্যান্ড নিয়ে আলাপ করে, কাশ্মীর যায়, ইন্ডিয়া যায়। এইখানে আসলেই তো কাশ্মীর দেখার স্বাদ মিটে যাবে। ও এটা সুইজারল্যান্ডের থেকে কি কম নাকি? আমি দেখি আগে হোটেল চেক ইন করি, তারপরে ইনশাল্লাহ দেখি এদিকে আইসা একটু ঘুরবো ফিরবো, যদি অ্যালাউ করে। অবশেষে চলে আসছি জয়ন্তপুর হিল রিসোর্ট, সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লোকেশন, যেখানে আসার জন্য এই টানা 5 ঘন্টা বাইক রাইড করছি। এই যে এই হোটেলে উঠছি আমরা, এই 3 তলায়। আর এরপরে যে একটা ভিউ আছে, ওইটা দেখলে চোখটা জুড়া যায়। মানে এত রাস্তা যে বাইক চালায় আসছি 300 কিলোমিটার, ওই ক্লান্তি দূর হয়ে যায় এই ভিউটা দেখলে। আমি একা দেখবো কেন, আপনাদেরকেও দেখাই। গেটের ভিতর দিয়ে প্রবেশ করি। এই যে দেখেন কি অসাধারণ ভিউ। আর ওই যে দেখা যায় বাংলাদেশের লাস্ট হাউস। আর ওইখানে একটা ঝর্ণা আছে, এটা ক্যামেরা এত স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা ঝর্ণা আছে, ইয়া হয়ে যায়, ব্লার হয়ে যাচ্ছে। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা এমনিতে দেখা যায় খালি চোখে, কিন্তু ক্যামেরা এত ভালো বোঝা যায় না। আর এই যে এই রিসোর্টে আমরা উঠছি, এই রিসোর্টের নাম হচ্ছে জয়ন্তা হিল রিসোর্ট।
এখন আমি আছি হচ্ছে জয়ন্তা হিল রিসোর্টে। এটা এখানকার সব থেকে বড় রিসোর্ট বলা যায়। আমি একা থাকছি, কিন্তু রুম না থাকার কারণে এখানে সিঙ্গেল বেডের কোনো রুম নাই। আর মানুষের চাপ একটু বেশি থাকার কারণে আমাকে বাধ্য হইয়া ডাবল বেডের একটা রুম নিতে হয়েছে। কিন্তু আমাকে ডিসকাউন্ট করে এই রুমটার ভাড়া আমার থেকে নিয়েছে ওনারা 2500 টাকা। এটা নন এসি, কিন্তু এখানে অনেক ঠান্ডা পড়ে রাত্রে। 2টা ফ্যানের ব্যবস্থা ছিল। আর এই যে এটা হচ্ছে জানালার ভিউ। সামনেই পাহাড়। আমি 3 তলার উপর রুম নিছি। জানালা খুললেই এত সুন্দর একটা পাহাড় চোখে পড়ে। এই যে খোলা মাঠ, এখানে ধানের ক্ষেত। অনেকেই হয়তো ফেসবুক বা বিভিন্ন জায়গায় লাস্ট হাউসের একটা ছবি দেখছেন, এটা হচ্ছে যে জায়গাটায়। আর এই যে এখান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, এখান থেকে একটা ঝর্ণাও দেখা যায়। ঝর্ণাটা এখন বোঝা যাচ্ছে না। এই যে এইখানটাতে একটা ঝর্ণা আছে, এটা বৃষ্টির দিনে আরো স্পষ্ট হয়। এই হচ্ছে রুমের অবস্থা। এটা হচ্ছে এই রিসোর্টের পেছন সাইডের ভিউ। এই যে এখানে আমার বাইক রাখা। এখন যাচ্ছি এই পাহাড়ের দিকে। এটা হচ্ছে রিসোর্টটার পেছন সাইডের ভিউ। বিশাল বড় একটা এরিয়া। এটা হচ্ছে এই রিসোর্টের ফ্রন্ট ভিউ। যে পুরো বিল্ডিংটা, ওই যে ওখানে আমাদের খাবারের রেস্টুরেন্ট, জেনারেটর এসব আছে। ওইখানে একটা দোকান আছে। আর এটা হচ্ছে জয়ন্তা হিল রিসোর্টের ফ্রন্ট ভিউ। এটা রিসেপশন। ওই যে দেখা যায় গেট, এটা আমাদের রিসেপশন। আমার বাইক রেডি, ইঞ্জিন গরম হচ্ছে, ব্যাগ ট্যাগ গোছানো শেষ। এই যে আমি